নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একবার হাজির হয়েছি গল্প তরণী নিয়ে। তরণী বেয়ে আজ আপনাদেরকে নিয়ে যাব এক সামাজিক ঘৃণ্যতার ন্যায় বিচারের খোঁজে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে গল্পে ফিরি। আজকের গল্প রক্ত তৃষ্ণা, রচনা সাত্যকী বসু, পরিবেশনায় গল্প তরণী। একটা খুন বড় রাস্তার কাছে, ওই যে নালাটা আছে ওইখানটাতে একটা বছর 36-এর পুরুষের দেহ পাওয়া গেছে। দেহটার ভয়ঙ্কর অবস্থা, পেটের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে, সারা শরীরে অসংখ্য ক্ষত, মাথার কিছুটা অংশ থেঁতলে দেওয়া হয়েছে, কিন্তু মুখটা অক্ষত আছে। চোখগুলো ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে। কেউ কেউ দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য, আবার কেউ কেউ ভয়ে না দেখতে পেরে পালিয়ে যাচ্ছে। খানিকক্ষণ বাদে পুলিশের গাড়ির শব্দ। পুলিশ এলো। পুলিশের বড়বাবু মৃদুল সেন গাড়ি থেকে নেমেই জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল, প্রথম ফোনটা কে করেছিল? একজন কাঁচুমাচু মুখে এগিয়ে এসে বলল, স্যার আমি। বড়বাবু জিজ্ঞাসা করলেন, কখন, কিভাবে দেখলে দেহটা? সে জানায় সে কাগজ বিক্রি করে সংসার চালায়, তাই সে রোজ এই রাস্তা দিয়ে সকাল সকাল শহরে যায় কাগজ আনতে। সেই প্রথম দেহটা দেখেছিল এবং পুলিশে ফোন করে জানায়। নাম কি তোর? বড়বাবু ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল এবং সে উত্তর দিল, তার নাম তাপস শিকদার। চারিদিকে খুঁটিয়ে দেখে জিজ্ঞাসাবাদ করেও মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানতে পারে না। কিছুক্ষণ পর পুলিশ দেহ নিয়ে চলে যায় সদর হাসপাতালে। সন্ধ্যায় থানায় এই কেসটা নিয়ে বড়বাবু কথা বলছিলেন থানার অন্য অফিসারদের সঙ্গে। তখন হঠাৎ সদর হাসপাতাল থেকে ডাক্তার সুবোধ ঘোষের ফোন আসে। তিনি জানান পোস্টমর্টম হয়ে গেছে, বড়বাবুর সাথে কথা বলতে চান। সঙ্গে সঙ্গে বড়বাবু হাসপাতালে গিয়ে ডাক্তার ঘোষের সঙ্গে কথা বলেন এবং তার কাছ থেকে শোনেন তাতে খুনের অমানসিকতার কথা শুনে সবাই অবাক হয়ে যাবেন। ডাক্তার ঘোষ তাকে জানান খুনটা হয়েছে অন্তত রাত 11:30টায়। প্রথমে লোকটাকে পেছন থেকে রডের বাড়ি মেরে অজ্ঞান করা হয়, তারপর তাকে অনেক আঘাত করা হয়, হয়তো ওই রড দিয়েই। তারপর পেটে স্ট্র্যাপ করা হয় 30 থেকে 35 বার, আর তাতেও ঘাতক শান্ত হয়নি। মাথার পেছনে আঘাত করে খুলি ফাটিয়ে দেয়, কিন্তু মুখের অবয়ব অক্ষত রাখে। পুলিশ এক্সপার্ট ডেকে আনে, মুখের সম্পূর্ণ স্কেচ করে আশেপাশের সব থানায় পাঠায়। পরের দিন প্রায় 30 মাইল দূরের অন্য এক থানা থেকে যে ব্যক্তির স্কেচ তারা পেয়েছিল, তারা তা আইডেন্টিফিকেশন করতে পারে। এই খবরটা শুনে বড়বাবু সেই থানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে লোকটার সম্পর্কে যে জানতে পারেন তা হলো লোকটার নাম বাবলু পালিত। সে আজ থেকে 5-6 বছর আগে এক 15 বছরের কিশোরী মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে জীবন্ত জ্বালিয়ে দিয়ে খুন করে। কিন্তু সে তখন এক স্থানীয় রাজনৈতিক দলের বড় নেতা, তাই সাক্ষীর অভাবে বেকসুর হয়ে যায়। সেই মেয়েটির মা বাবা দুঃখ যন্ত্রণায় আত্মহত্যা করে। বড়বাবুর কপালে একটা ভাঁজ পড়ে। একটা মেয়ের ধর্ষণ হলো, তার একমাত্র পরিজন বাবা মাও মারা গেছে। যদি এটা প্রতিহিংসার বিষয় হয়, তবে এই ভয়ানক খুনটা করল কে? বড়বাবু থানায় ফিরে আসেন। নিয়ম অনুযায়ী বাবলুর দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ বাবলুর ফোন রেকর্ড চেক করে। পুলিশ খবরি কাজে লাগায়। পুলিশের কাছে কোনো ছোট সূত্রও আসে না যাতে বাবলুর খুনিকে খুঁজে পাওয়া যায়। এভাবে 20 দিন পার হয়ে যায়। পুলিশ তখন হতাশ হয়ে পড়ে। আর ঠিক সেই সময় তাদের কাছে খবর আসে আবার একটা খুন। এবার খুনটা হয়েছে গ্রাম থেকে মাইলখানেক দূরে। একটা পুরো কালী মন্দির রয়েছে, তার পেছনে নদীর চড়ায়। বড়বাবু সেখানে গিয়ে যা দেখেন, সিমেন্টের চাতালে একটা পুরনো হাঁড়ি কাটছিল, সেটি খুঁড়ে বের করে নদীর তীরে পোঁতা হয়েছে। সেখানে হাঁড়ি কাঠে রেখে কোনো ধারালো অস্ত্র দিয়ে মাথা ছিন্ন করা হয়েছে। দেহ থেকে চারিদিকে রক্ত ভেসে যাচ্ছে, নদীর চরের বালি লাল হয়ে উঠেছে। সে এক ভয়ানক দৃশ্য। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে দেহটিকে সদর হাসপাতালে পাঠায়। পোস্টমর্টম হয়ে যাওয়ার পর সদরের ডাক্তারবাবু জানান, এ ব্যক্তির আনুমানিক বয়স 30 বছর। খুনের সময় হয়তো রাত 1টা। এর মাথাতেও ভারী রডের আঘাত করা হয়েছে। তারপর একে নদীর চড়ায় নিয়ে যাওয়া হয়। হাত পা বেঁধে অপেক্ষা করা হয় এর জ্ঞান ফেরা পর্যন্ত। তারপর কোনো ধারালো করাত বা এই জাতীয় কিছু দিয়ে এর লিঙ্গচ্ছেদ করা হয়। তারপর হাঁড়ি কাঠে রেখে কোনো ভারী ধারালো অস্ত্র দিয়ে মাথা ছিন্ন করা হয়। বড়বাবু থানায় ফিরে আসেন। খুন করার অমানসিকতা দেখে তিনি যেন হতভম্ব হয়ে পড়েছেন। অন্য থানায় ভিকটিমের ছবি পাঠানোর পর নিজের রুটিন মাফিক নিজের থানার কেসগুলো স্টাডি করতে থাকে। প্রায় মিনিট 20 পর 3 বছর আগের একটি কেসে অপরাধীর সঙ্গে মিলে যায় ভিকটিমের ছবি। ভালো করে মিলিয়ে দেখেন সকলে যে না, কোনো ভুল নেই। ভিকটিমের নাম শেখ আজমির। আজ থেকে 3 বছর আগে একটা 11 বছরের বাচ্চা মেয়েকে ধান খেতে ধর্ষণ করে সেই অমানবিক অত্যাচার সহ্য করতে না পেরে বাচ্চাটি মারা যায়। এটাও বলা যেতে পারে মারা যায় নয়, হয়তো মেরে দেওয়া হয়। কেসটা এখনো কোর্টে চলছে। আজমির জামিনে মুক্ত ছিল। এটা যে সময়ের ঘটনা, তখন বড়বাবু এই থানায় ছিলেন না। উনি এসেছেন এই হয়তো 1 বছরও হয়নি, তাই উনি জানতেন না ঘটনাটার বিষয়ে। পরদিন সকালে মেয়েটির বাড়ি যান বড়বাবু। সেখানে গিয়ে জানতে পারেন মেয়েটির মা মেয়ের শোকে বোবা হয়ে গেছে, আর ওই মেয়েটির বাবা সেরিব্রালে আক্রান্ত হয়ে পঙ্গু। এমন অবস্থাটা আশা করা যায় না এমন ভয়ানক শোকে আক্রান্ত একটা পরিবারের থেকে। বড়বাবু এটা বুঝতে পারেন, আর যাই হোক, এদের কাউকে খুন করা সম্ভব নয়। তবে সন্দেহের অবকাশে নজরদারি জারি রাখেন এদের ওপর। তবে খুনগুলো করলো কে? খুনগুলো করলো কে? এই চিন্তাই বড়বাবুর মাথায় বারবার ঘুরপাক খেতে থাকে। বড়বাবু চিন্তিত। দুটো খুনের কিনারা করতে পারছেন না তিনি এবং তাদের অন্যান্য অফিসাররাও। এদিকে এই খুনের মামলা নিয়ে উপর মহল থেকে প্রচণ্ড চাপ আসছে তাদের থানার ওপর। তিনি একজন দুঁদে অফিসার, যার 10 বছরের চাকরি জীবনে অন্তত কমপক্ষে 52টা খুনের মামলা সমাধান করেছেন। এই থানায় অবশ্য তিনি নতুন, তা বলে তার মতো একজন অফিসার এই কেসটা সমাধান করতে পারবে না, এই চিন্তাই যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তিনি চিরুনি তল্লাশি শুরু করেন। যত সম্ভব খবরই কাজে লাগান, কোনো চেষ্টা বাকি রাখেন না অফিসার। এইভাবে 3 দিন কেটে যায়, তবু কেস এতটুকু এগোয় না। 3 দিন পর হঠাৎ আবার খুনের খবর আসে। এবার জোড়া খুন। বড়বাবু
বড়বাবু আবার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। এবারের ঘটনাস্থল গ্রামের বাইরে একটি আম গাছের তলা। রাতে কোনো দিনও যেখানে মানুষের যাতায়াত নেই, সেখানে গিয়ে যা দেখা যায়, একটি গাছ থেকে দড়ি দিয়ে ঝোলানো রয়েছে একটি লাশ। দেখে মনে হয় সম্ভবত গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। আর একটি দেহ তার তলায় পড়ে আছে। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, গলায় কেবল একটি মোটা ফাঁসের দাগ। হয়তো গলা টিপে খুন করা হয়েছে। বড়বাবু স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে আবার দেহ দুটিকে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানকার ডাক্তাররা বড়বাবুকে জানান, দুটি ব্যক্তির খুনের সময়ের পার্থক্য প্রায় 3 ঘন্টা। অর্থাৎ প্রথম জনের খুন হয়েছে 11টা নাগাদ, আর দ্বিতীয় জন খুন হয়েছে প্রায় 2:30-3টে নাগাদ। দুজনকে পিছন থেকে রডের বাড়ি মেরে অজ্ঞান করা হয়, তারপর ওই জায়গায় নিয়ে যাওয়া হয়। তারপর প্রথম জনকে গাছ থেকে জীবন্ত ঝুলিয়ে দেওয়া হয়, আর দ্বিতীয় জনকে গলায় ফাঁস জড়িয়ে মারা হয়েছে। তবে একটা আশ্চর্যের বিষয় হলো, 4 জনের মাথাতেই যে রডের বাড়ি মারা হয়েছে সেটি হয়তো একই রড। কারণ প্রতি ক্ষেত্রেই একই আয়তন এই সব আঘাতের। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই যে ক্ষতস্থান সেটা একই মাপের। এর থেকে বড়বাবু কিছুটা নিশ্চিত হয়েছে যে খুনি একই ব্যক্তি। ঠিক নিয়ম মাফিক তিনি সেই দুটি দেহের ছবি সমস্ত থানায় পাঠিয়ে দেয় এবং নিজের থানার অফিসারদের নির্দেশ দেন রেকর্ড চেক করতে। এখন বড়বাবুর মনে কয়েকটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে। কার এত রাগ যে এভাবে প্রতিশোধ তুলছে? লোকগুলো অন্য থানা এলাকার, কিন্তু খুন করা হচ্ছে বারবার তার এলাকায়। কিন্তু কেন তার এলাকায় খুন করা হচ্ছে? বড়বাবু ফোন করেন তার ছোটবেলার বন্ধু তথা সিআইডির দুঁদে অফিসার ঋদ্ধি চক্রবর্তীকে। ঋদ্ধিবাবু বড়বাবুর কাছ থেকে সবটা শুনে হতবাক হয়ে যান। তিনি বড়বাবুকে ডিএমের পারমিশন নেওয়ার কথা জানান। নিয়ম মাফিক ডিএমের পারমিশন নিয়ে ঋদ্ধিবাবুকে আসার অনুরোধ জানানো হয়। এখন বড়বাবু তার বন্ধু ঋদ্ধি আসার অপেক্ষায়। হয়তো সে এলেই কেসটা কিছুটা এগোতে পারে। পরের দিন সকাল 8টা বেজে কিছুটা পেরিয়েছে। বড়বাবু তখন নিজের ঘরের বসে বিভিন্ন ফাইল ঘাঁটাঘাঁটি করছে। এরকম সময় কনস্টেবল এসে বলল, বড়বাবুর সাথে একজন দেখা করতে চায়। বড়বাবুর নির্দেশ পেয়ে কনস্টেবল চলে গেল। কয়েক মুহূর্ত বাদে যে লোকটা ঘরে এলো, প্রায় 6 ফুট লম্বা, শক্তপোক্ত চেহারা, কামানো মুখ, মাথায় কাঁচা পাকা চুল, বয়স ওই বছর 40 হবে। তাকে দেখেই বড়বাবু উঠে দাঁড়ালেন এবং বললেন, আরে ঋদ্ধি, এসো এসো এসো। হ্যাঁ, ইনি ঋদ্ধি চক্রবর্তী, সিআইডির দুঁদে এসিপি। ঘটনার গন্ধ শুকে কেসটা বুঝতে পারেন। কলকাতার যত মাফিয়া আছে সব এনার ভয়ে তটস্থ। কেউ অপরাধ করতে গেলে ঋদ্ধিবাবুর মুখটা তাদের চোখে আগে ভাসে। বড়বাবুর কথা শেষ হতে না হতেই তিনি বলে উঠলেন, কি আহামরি পুলিশ হয়েছ হে! এই কেসে আমায় রাখতে হয়? শুনেছি তুমি তো অনেক বড় বড় কেস সলভ করেছো, বিরাট নাম ডাক। তা কি হলো সেসব? বড়বাবু এবার একটু লজ্জিত হলেন। হলেই বা, ও তো ছোটবেলার বন্ধু, তা বলে এভাবে অপমান করবে? এটা মেনে নেওয়া যায় না। বড়বাবুর চকিত ভাঙল ঋদ্ধিবাবুর কথায়। কি হে, এরকম ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? তো চলো, একটু চা পানির ব্যবস্থা করবে তো নাকি? বড়বাবু বললেন, হ্যাঁ চলো চলো, আমার কোয়ার্টারের দিকেই যাওয়া যাক। যাই হোক, থানা থেকে কোয়ার্টার একটুখানি রাস্তা।
যেতে যেতে বড়বাবু বললেন, ভাই ঋদ্ধি, তুই আর বদলালি না। ঋদ্ধিবাবু বললেন, বদলায় তো শালা তোর মতো সংসারীরা। আমার শালা দেখ, সংসারও নেই, এই চোর ডাকাত কেস এইসব নিয়েই আছি। দুজনের মধ্যে হাসির রোল উঠল। শুকনো পাতা বিছানো রাস্তার মধ্য দিয়ে দুই বন্ধু সকালের মিঠে রোদে হাঁটতে হাঁটতে কোয়ার্টারের দিকে এগোয়। বড়বাবু কোয়ার্টারের দরজার ধাক্কাতেই দরজা খুলে দেয় বড়বাবুর স্ত্রী রমা দেবী এবং বলে ওঠেন, আসুন ঋদ্ধিদা আসুন। সঙ্গে সঙ্গে ঋদ্ধিবাবু বলে ওঠেন, হ্যাঁ তা তো যেতেই হবে, শত হোক বৌদি ডাকছে না। ভিতরে ঢুকে বারান্দায় জুতো খুলে রাখেন ঋদ্ধিবাবু এবং ঘরের ভেতরে ঢুকে চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। এটা কিন্তু বড়বাবু লক্ষ্য করেন এবং সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ঋদ্ধি, তোর এই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অভ্যাসটা এখনও গেল না? ঋদ্ধিবাবু হেসে উঠে বলেন, সরকার আমাকে তদন্ত করতে পাঠিয়েছে, বলা যায় না তো, তোর কোয়ার্টার থেকেই যদি কিছু লিড পেয়ে যাই। বড়বাবু হো হো করে হেসে ওঠেন। ঋদ্ধিবাবু বলেন, খুনের কিনারা এখান থেকে পাই আর না পাই, একটা জিনিস কিন্তু আমি এখান থেকে পেয়েছি। এই বলে বড়বাবুর দিকে হাসি হাসি মুখ করে তাকান ঋদ্ধিবাবু। বড়বাবু সন্দেহের দৃষ্টিতে ঋদ্ধিবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, কি বলতো? ঋদ্ধিবাবু হাসতে হাসতে বলেন, ঘুষের পয়সা বেশ ভালোই আসছে। হ্যাঁ, কোয়ার্টারটা যা সাজিয়েছিস ভালোই মালুম হয়ে গেল। এবার কিন্তু বড়বাবু বেজায় রেগে গেলেন। যে কিনা জীবনে কোনোদিন ঘুষ নেয়নি তার বিরুদ্ধে এমন অভিযোগ। ঋদ্ধিবাবুর দিকে মুখ ফিরিয়ে জানলার দিকে মুখ করে বসলেন তিনি। ঋদ্ধিবাবু ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি তখন বড়বাবুর কাঁধে হাতটা রাখলেন এবং বললেন, বন্ধু, তোর এই রাগ করা স্বভাবটা কোনোদিনই গেল না। আরে বহুদিন পর তোর সঙ্গে দেখা হলো, একটু ফাজলামি মারবো না? বড়বাবু এবার জন্য একটু অভিমানের স্বরে বললেন, তুই তো জানিস আমি সার্ভিস লাইফে কতটা সৎ, তবুও তুই। না 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 না, এরকম অভিযোগ তোর করা উচিত হয়নি। এবার ঋদ্ধিবাবু বড়বাবুর কাঁধে আলতো চাপ দিয়ে বলেন, সরি ভাই। এই বলে বড়বাবুর দিকে চোখ চেয়ে টেপেন। বড়বাবুর মনটা মুহূর্তের মধ্যে গলে যায় এবং দুজনে হেসে ওঠেন। বাইরের উঠোনে তখন ছাতারের দল মারামারি লেগেছে নিজেদের মধ্যে। বড়বাবুর কোয়ার্টারে বড়বাবু, ঋদ্ধিবাবু এবং বড়বাবুর স্ত্রী তিনজনে একসঙ্গে বসে চা খাচ্ছিল এবং চা খেতে খেতে গল্প করছিল। চা খেতে খেতে রমা দেবী হঠাৎ বলে উঠলেন, সত্যি ঋদ্ধিদা, আপনি কিন্তু আর বদলালেন না। ঋদ্ধিবাবু বললেন, দেখো বৌদি, এই যে কেন বদলালাম না এইসব কিন্তু তোমার বরকে বলে দিয়েছি, এসব তুমি ওর কাছ থেকে জেনে নিও। এখন বলো, ওর চোখে মুখে ক্লান্তির ছাপ মনে হচ্ছে? ঘুমটুম হচ্ছে না নাকি? তা খুব আদর টাদর করছো নাকি? আবার হাসি রোল। রমাদেবী বলেন, ঋদ্ধিদা কি যে বলেন, ওইসব খুন টুন কিসব হয়েছে না, এই নিয়ে রাত ভোর ওনার ঘুম নেই, শুধু সিগারেট টানছে আর পায়চারি করছে। এটা শোনার পর হঠাৎ আবার ঘুম মেরে যান কিছুক্ষণের জন্য হাসি খুশি থাকা বড়বাবুর মুখখানা। ঋদ্ধিবাবু হাত রাখেন বড়বাবুর পিঠে, তখন কিছুটা আশ্বস্ত হন। কিন্তু বড়বাবু চিন্তা হওয়াটা স্বাভাবিক। তার মতো দুধ অফিসারকে রীতিমতো চিন্তায় ফেলেছে এই খুনগুলো। চা জল খাবার খেয়ে বড়বাবু আর ঋদ্ধিবাবু দুজনেই থানার দিকে রওনা দেন। থানায় পৌঁছে ঋদ্ধিবাবু আগের সমস্ত কেসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করেন। প্রায় আধ ঘন্টা পর ঋদ্ধিবাবু কেস পেপারগুলো বন্ধ করে একটা সিগারেট ধরান। বড়বাবুর উদ্দেশ্যে বললেন, বুঝলে ব্রাদার, যা বুঝলুম ব্যাপার বড্ড গোলমেলে। এ বেটা প্রচুর ছ্যাঁকা খাওয়া মাল, না হলে এতটা নৃশংস হয় কি করে? তা
ওই শেষ দুজনের পরিচয় পাওয়া গেল? ঋদ্ধিবাবুর কথাটা শেষ হলো না, ঠিক তখনই টেলিফোনটা বেজে উঠল। বড়বাবু টেলিফোনে কথা শেষ করেই ঋদ্ধিবাবুকে বললেন, ভাই চলো, পাশের থানায় বোধ হয় এই লাশগুলোর আইডেন্টিফিকেশান হয়েছে। ঋদ্ধিবাবু আড়মোড়া ভাঙতে ভাঙতে বললেন, তুই যা, আমি একটু চারপাশটা ঘুরে দেখি। কি আর করা যাবে, অগত্যা বড়বাবু পাশের থানার উদ্দেশ্যে রওনা হলেন। একটা কনস্টেবলকে নিয়ে বড়বাবু পাশের থানার দিকে যাচ্ছে, আর এদিকে ঋদ্ধিবাবু থানার আশেপাশে ঘুরে বেড়াতে লাগলেন। বড়বাবু পাশের থানায় পৌঁছে যেটা জানতে পারলেন যে তারা দুজন এই এলাকারই নয়, অনেক দূর থেকে। তাদের এই এলাকায় রাজমিস্ত্রির কাজে এসেছিল। একজনের নাম রিয়াদ আলী, একজনের নাম মইদুল মোল্লা। তবে দুজনে মোটে সুবিধের নয়, দুজনে চুরি ছিনতাই করেছিল এলাকায়, সেজন্য থানা তাদেরকে আগেও অনেকবার আটকও করেছিল। তখন তারা জানতে পারে তারা নাকি এক মাঝবয়সী ভদ্রমহিলাকে ধর্ষণ করেছিল তাদের এলাকায়। সেই মহিলা আত্মহত্যা করার চেষ্টাও করে। তারা দুজন জামিনে মুক্ত ছিল, কিন্তু কেস এখনও চলছে। বড়বাবু এই সব কিছু লিখে নিয়ে থানায় ফিরে আসেন। দেহ দুটি তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সব কিছু কাজ মিটে যাওয়ার পর বড়বাবু একটি ঝামেলায় পড়েন। থানায় আসার 2 ঘন্টা পেরিয়ে গেছে, ঋদ্ধিবাবুকে দেখতে পায়নি, নিজের কোয়ার্টারেও যান না। তাহলে ঋদ্ধিবাবু গেলেন কোথায়? বেশ চিন্তায় পড়ে গেলেন। এদিকে সন্ধ্যা নেমে আসছে, বড়বাবুর বেশ চিন্তা। এদিককার রাস্তাঘাট কিছুই চেনে না ঋদ্ধি, আর তাহলে গেল কোথায়? বড়বাবু একটা গাড়ি রেডি করতে বলেছেন। তিনি এবং আরও কিছু কনস্টেবলকে নিয়ে খুঁজতে বেরোবেন। আর ঠিক সেই সময়, কি হে, তোমার এই মোটা মাথা নিয়ে আমায় খুঁজতে বেরোচ্ছিলে বুঝি? বড়বাবু চমকে ঘুরে তাকালেন, দেখলেন ঋদ্ধিবাবু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল বড়বাবু এবং রেগেমেগে বললেন, তোর এই ফালতু মাঝে মাঝে উধাই হয়ে যাওয়াটা এখনো গেল না রে? সেই ছোটবেলা থেকে একই স্বভাবে রয়ে গেলি। আরে আমারও তো একটা টেনশন আছে না, কি বুঝিস কিছু? এবং বলতে বলতে রাগে তার হাতের লাঠিটা টেবিলে ছুঁড়ে মারেন। ঋদ্ধিবাবু হেসে উঠলেন, আরে ও পুলিশ বাবু, আমায় স্পেশাল ইনভেস্টিগেট অফিসার হিসাবে এখানে পাঠিয়েছে সরকার। কেন পাঠিয়েছে? বড়বাবু কপালে হাত দিলেন, আরে জানি, কিন্তু আমারও তো চিন্তা হয়, বল। ঋদ্ধিবাবু হেসে বললেন, এই হাতটা দেখেছিস? পাক্কা 15 কেজির। একটা যদি মুখে সোজা চালাই না, আর দূর, আমার কিচ্ছু হবে না ব্রাদার। বড়বাবু এবার ঋদ্ধিবাবুর মুখের দিকে তাকিয়ে ঠিক করে হেসে ফেললেন। এই স্বভাবটা ঋদ্ধিবাবুর চিরদিনের। কোনো দিন কেউ ওনার ওপর রাগ করে বেশিক্ষণ থাকতেই পারে না। ঋদ্ধিবাবু এবার পকেট থেকে একটা সিগারেট বের করে বড়বাবুর দিকে এগিয়ে দেন। বড়বাবু আর ঋদ্ধিবাবু একে অপরের দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়েন। ঘরের মধ্যে হাসি আর ওই সিগারেটের ধোঁয়া পাক খেতে খেতে যেন মিশে যায়। রাতের খাবার টেবিলে বড়বাবু আর ঋদ্ধিবাবু মুখোমুখি বসে খাবার পরিবেশন করছে রমা দেবী। ঋদ্ধিবাবুর রুটির টুকরো ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে নির্লিপ্তভাবে বললেন, বুঝলে দারোগা, আজ রাতেও একটা খুন হবে। চমকে উঠলেন বড়বাবু, কি বললি? খুন হবে? আর আমরা এখানে বসে মাংস ভাত খাচ্ছি? আরে কুল ডাউন, কুল ডাউন, এতে আমাদের কিচ্ছু করার নেই। এবার কিন্তু বড়বাবু খানিকটা রেগে গেলেন এবং বললেন, মানেটা কি? তুই যখন জানিস তো চল বিষয়টা আটকাই। আরে তুই আমার চাপটা বুঝতে পারছিস কি? আটকে লাভ? বড়বাবু
বড়বাবু এবার উচ্চস্বরে বললেন, আরে খুন হয়ে যাবে আরেকটা, আর আমরা রুটি মাংস ছিঁড়ব? ঋদ্ধিবাবু এবার হেসে বললেন, যে খুন হবে তারা তো কেউ সাধু পুরুষ নয়, ধর্ষণ করে খুন করা পশু। বড়বাবু বললেন, তাদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে, কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না, সেটাও তো একটা অপরাধ। ঋদ্ধিবাবু এবার অট্টহাসি হাসলেন এবং বললেন, কি করতে পেরেছে তোমার আইন, কি করতে পেরেছে? বড়বাবু এবার বললেন, ঋদ্ধি ওরকম করিস না, চল আমরা যাই, আমাদের এটা আটকাতেই হবে, এটা আমাদের ডিউটি। ঋদ্ধিবাবু বললেন, কুল ডাউন বেটা, কুল ডাউন। আগে তো এই রুটি মাংস খাই, রমা কিন্তু দারুণ বানিয়েছে। রুটি মাংস শেষ করে বাইরে এসে সিগারেট ধরালেন। ঋদ্ধিবাবু বড়বাবুকে বললেন, চলো এবার বেরোনো যাক, আজ তোমার কেস সলভ হবেই। বড়বাবু তৈরি ছিলেন, পকেটে রিভলভার, হাতে 5 সেলের টর্চটা নিয়ে বেরোলেন ঋদ্ধিবাবুর সাথে। ইতিমধ্যেই 4টে খুন হয়েছে, 4 জন কেউ সাধু পুরুষ নয়, প্রত্যেকে এক একজন নর পশু, ধর্ষক। তবুও আইন আইনের পথে চলে। আইনের চোখে সেই অপরাধীদের যে শাস্তি দিয়েছে সেও কিন্তু অপরাধী। গ্রামের রাস্তা, রাতের আকাশ, এক ফালি চাঁদ আর অসংখ্য নক্ষত্র দিয়ে সাজানো মেঠো পথ, ঝিঁঝি পোকার ডাক আর অন্ধকারে গাছেদের জটলা, এর মধ্যে 2টো ছায়ামূর্তি এগিয়ে চলেছেন, একজন বড়বাবু আর একজন ঋদ্ধিবাবু। তাদের লক্ষ্য আজ যে কোনো কিছুর বিনিময়ে কেসটা সলভ করতেই হবে। যদিও হয়তো ঋদ্ধিবাবু ধরে ফেলেছেন কি হতে চলেছে বা কি হয়েছে, তবুও কেস যতদিন না সলভ হচ্ছে মাথায় চিন্তা থেকেই যায়। ঋদ্ধিবাবু সবসময় মজার ছলে থাকলেও অপারেশনের সময় তিনি কিন্তু মারাত্মক সিরিয়াস। তারা দুজন খানিকটা পথ হেঁটে আসার পর যেখানে দাঁড়ালেন সেটা একটা বড় পিটুলি গাছের পেছনের দিক। বড়বাবু ফিসফিস করে বললেন, এখানে কি করব আমরা? ঋদ্ধিবাবু এবার খানিকটা গম্ভীর স্বরে বললেন, দাঁড়াও, দেখতে পাবে, অপেক্ষা করো। এরপর বেশ খানিকক্ষণ কেটে যায়। দুজনের নিঃশ্বাসের আওয়াজ আর ওই ঝিঁঝি পোকার ডাক ছাড়া বিশেষ কিছুই শোনা যায় না। বড়বাবু হাতঘড়ি দেখলেন, বাজছে প্রায় 12টা 30। এদিকে ঋদ্ধিবাবুকেও কিছু প্রশ্ন করতে পারছে না। বড়বাবু কি বলতে আবার কি বলে বসবে। এমনিতেই ঋদ্ধিবাবুর কথার কোনো ঠিক ঠিকানা নেই, কি বলতে যে কি বলেন উনি নিজেও জানেন না, আর সেই সব শুনে শুধু শুধু মাথা গরম হয়ে যেতে পারে। এভাবে আরও কিছুক্ষণ কাটে। হঠাৎ সামনের যে ছোট্ট ঘরটা রয়েছে সেই ঘরে যেন কেউ প্রবেশ করার চেষ্টা করছে। দুজনেরই চোখে পড়ে এই বিষয়টা। বড়বাবু পিস্তল হাতে এগোতে গেলে ঋদ্ধিবাবু বাধা দেন। ওদিকে সেই ছায়ামূর্তি নিপুণ হাতে দরজা ভেঙে ফেলে। ছায়ামূর্তিটি প্রবেশ করতেই ঋদ্ধিবাবু এগিয়ে যান এবং বড়বাবুকে অনুসরণ করার নির্দেশ দেয়। দুজনেরই হাতে বন্দুক আর টর্চ। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে টর্চ জ্বালাতেই স্পষ্ট হয়ে যায় ছায়ামূর্তিটা। সে তখন কিছু একটা ওর উপর আঘাত করতে উদ্যত হয় এবং বন্দুক গুছিয়ে দুজনেই বলে ওঠেন, হ্যান্ডস আপ। রাত প্রায় 3টে 30। লোকটি বাঁধা, সামনে বসে আছে অফিসার ঋদ্ধি আর তার বন্ধু বড়বাবু। ঋদ্ধিবাবু বড়বাবুকে সবটা বলেছেন। লোকটির নাম জগন্নাথ কর্মকার। জমিতে ধান চাষ, পরের জমিতে আবাদে খাটা, এই ছিল জগন্নাথ ওরফে জগার পেশা। বউ তার একমাত্র মেয়ের জন্ম দিয়েই মারা যায়, সেটা অনেক দিন আগেই। জগা অনেক পরিশ্রম করে বড় করে তোলে তার একমাত্র মেয়েটাকে। মেয়েটার বয়স তখন ওই বছর 10। একটু চেহারা স্বাস্থ্য ভালোই ছিল।
তখনই নজরে পড়ে ওই শয়তানগুলোর। একে একে 5 জন পশু তার মেয়েটাকে ধর্ষণ করে, আর এই অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় ওই একরত্তি মেয়েটা। সেই থেকেই সে দায়িত্ব নিয়েছে এই পাপীগুলোকে জাহান্নামে পাঠাবার। হয়তো তাকে আইন নিজের হাতে তুলে নিতে হতো না, কিন্তু তারা প্রত্যেকে স্থানীয় নেতার ডান হাত, তাই তারা পার পেয়ে যায়। জগা কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটার আত্মা শান্তি পেল না স্যার, শেষ কাজটুকু করে দিতে দিন, শেষ কাজটুকু করতে দিন আপনারা। ঋদ্ধিবাবু জগার সামনে হাঁটু গেড়ে বসলেন। কে বলেছে? আয়, আমার সাথে আয়। ঋদ্ধিবাবু, বড়বাবু আর জগা 3 জনে বাড়িটার থেকে একটু দূরে জঙ্গলটায় যায়। সেখানে গিয়ে বড়বাবু চমকে ওঠেন আরও একটা লাশ। নাম আফতাব নাসের আলী। এও জগার মেয়ের ধর্ষণে যুক্ত ছিল, তবে এটাকে মারা হয়েছে গুলি করে। মৃত্যুর ভয়াবহতা অতটাও নয়। সঙ্গে সঙ্গে বড়বাবু বুঝতে পারেন এটা ঋদ্ধিবাবুর কাজ এবং রেগে বলে ওঠেন, ঋদ্ধি তুইও? ও মাই গড! সঙ্গে সঙ্গে ঋদ্ধিবাবু বলেন, মনে পড়ে তোর আমার বোনটা তমালিকার কথা? ও তো এভাবেই কিছু জানোয়ারদের জন্য। কই, আমি তো ওর জন্য কিছু করতে পারিনি, জগা তো পেরেছে। বাকি কথাগুলো বললেন না ঋদ্ধিবাবু, কারণ সবটাই জানে বড়বাবু। ঋদ্ধিবাবুর বোনও ধর্ষিতা হয়েছিল, কিচ্ছু করতে পারেনি তখন কলেজ পড়ুয়া যুবক ঋদ্ধি। ঋদ্ধিবাবু এবার বলে উঠলেন, যা জগা যা, তুই পালা, তুই নতুন করে শুরু কর, তোর মেয়ে মুক্তি পেয়েছে রে। বড়বাবু বললেন, তাহলে কেসটা? ঋদ্ধিবাবু বললেন, স্থানীয় নেতা সঞ্জু শেখের নামে সাজাও। আমি সাজাবো ওই জানোয়ার যাতে না বেরোতে পারে। আমি পোক্ত প্রমাণ সাজিয়েছি, ও পালাতেও পারবে না। জগা ঋদ্ধিবাবুকে প্রণাম করতে যায়। ঋদ্ধিবাবু তখন তার হাত দুটো ধরে ফেলে। ভোরের আলো ফোটে, জগা পালিয়ে যায় মুক্তি পেয়ে। বড়বাবু তখন ঋদ্ধিবাবুকে বলেন, তোকে প্রণাম করব না বুকে জড়িয়ে ধরব ভাবতে পারছি না রে। ঋদ্ধিবাবু তখন স্বভাবসিদ্ধভাবে সিগারেটের ধোঁয়াটা উড়িয়ে দিয়ে হেসে বলেন, আগে লাশটা পোস্টমর্টমে পাঠা, বাড়ি গিয়ে চা খাবো, স্নান করব, তারপর তুই আমাকে প্রণাম করিস। এবার বড়বাবু একটু চিন্তিত হয়ে বললেন, কিন্তু সরকারি গুলি, ওটা তো পোস্টমর্টম করলে স্পষ্ট হয়ে যাবে। তখন ঋদ্ধিবাবু হাসতে হাসতে পকেট থেকে আরেকটা দেশি পিস্তল বের করে নাচাতে নাচাতে দেখান, এই যে। তখন বড়বাবু হেসে ওঠেন, আচ্ছা শালা তুই কি বলতো, ক্রিমিনাল না পুলিশ, তুই কোনটা? তখন ঋদ্ধিবাবু হেসে বলেন, দুটোই। বড়বাবু এবার বলেন, কিন্তু তুই এসব বুঝলি কি করে? ঋদ্ধিবাবু আবার তার সহাস্য ভঙ্গিতে বলেন, খুব সহজ। আমায় সরকার যখন কোনো জায়গায় পাঠায়, আমি সেখানকার পুরো ডিটেলস পড়াশোনা করে তবেই যাই। এখানকারটাও পড়াশোনা করলাম, দুয়ে দুয়ে মেলালাম, 4 হলো। কিন্তু এরা এত ধর্ষণ করেছিল, তাদের মধ্য থেকে কার বাড়ির লোক এই কাজটা করছে সেটা বোঝাটা একটা ফ্যাক্ট ছিল। বড়বাবু বললেন, কি করে বুঝলি? তখন ঋদ্ধিবাবু সিগারেটটাকে মাটিতে ফেলে চিপে দিলেন, জগা জাতে কামার, অস্ত্র তৈরি করতে শান দিতে ওস্তাদ। ওটা ওর পেশা নয় ঠিক, কিন্তু রক্তে আছে তো। আর বাকিটা মাথা মোটা, তুই বুঝে নে। বড়বাবু ফোনে কিছু নাম্বার ঘাঁটতে ঘাঁটতে গম্ভীর গলায় বললেন, দাঁড়া, লাশটার ব্যবস্থা করি, তারপর ফ্রেশ হতে হবে, চাটা খেতে হবে, এদিকে ঝামেলাটা আগে মিটাই। ঋদ্ধিবাবু মুচকি হাসলেন। পূব দিকের দিগন্তে লাল সূর্য উঠেছে, জগার রক্ত তৃষ্ণা মিটেছে, নতুন ভোর হয়েছে, ন্যায় বিচারের ভোর, নতুন ভোর, ন্যায় বিচারের ভোর।
এই সামাজিক ঘৃণ্যতার ন্যায় বিচারের কাহিনী তো এখানেই শেষ করলাম, কিন্তু এই ঘৃণ্য অপরাধ আজও আমাদের সমাজকে তার নাগপাশে জড়িয়ে রেখেছে। আসুন সবাই মিলে আমরা এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে গর্জে উঠি। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।